আটলান্টিক মহাসাগরের অসীম জলরাশির ওপর দিয়ে ভেসে চলা এক জাহাজ হারবার্ট ফুলার কোলাহল বর্জিত এই সমুদ্রের মাঝে কোনো এক আধার রাতে নক্ষত্র খচিত আকাশেরই নিচে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড। কেবিনের দরজা খোলা পাওয়া গেল এবং ভেতরে আবিষ্কৃত হলো রক্তে ভেসে যাওয়া 3টি মৃতদেহ। কে করলো এই খুন, আর কি বা তার মোটিভ? সন্দেহভাজন 3জন হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র লেস্টার মঙ্কস, যার ছিল অতিরিক্ত মদ্যপানের অভ্যাস এবং মুখে ছিল অজুহাতের পাহাড়; সুইডিশ নাবিক ওয়েস্টারবার্গ, যিনি কথা বলতেন নিজেরই সাথে এবং হত্যাকাণ্ডের পর তা আরও হয়ে গিয়েছিল অস্বাভাবিক; আর জাহাজের ফার্স্ট মেট থমাস ব্রাম, যিনি মার্ডার ওয়েপন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সমুদ্রে আর বদলে দিয়েছিলেন লগবুক। খুনি কি তবে এই 3 সাসপেক্টের মধ্যেই কেউ, নাকি সমুদ্রেরই মাঝে জন্ম নিয়েছিল কোনো এক শয়তানের ছায়া? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক হারবার্ট ফুলার জাহাজের হত্যা রহস্য। তো চলুন শুরু করা যাক। 1896 জুলাই মাসের 13 তারিখ মধ্যরাতে হারবার্ট ফুলার নামক এক জাহাজের যাত্রী লেস্টার মঙ্কস তার ঘুম ভেঙে যায়। হাতে গুলি ভরা রিভলভার নিয়ে তিনি ছুটে যান, কারণ তিনি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন এবং ছুটে গিয়ে তিনি আবিষ্কার করেন এক ভয়াবহ দৃশ্য। ক্যাপ্টেনের কেবিনে ক্যাপ্টেন চার্লস ন্যাশ এবং তার স্ত্রী লরা ন্যাশের নিষ্প্রাণ দেহ পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লরার মাথার খুলি প্রায় গুড়িয়ে গিয়েছিল এবং তার চোয়ালও ভাঙা। মঙ্কস ছুটে গিয়ে এই সব কিছু জানালো জাহাজের ফার্স্ট মেট থমাস ব্রামকে। থমাসের ধারণা অনুযায়ী এই সব কিছু করেছে সেকেন্ড মেট অগাস্ট ব্লুমবার্গ। উপরন্তু থমাসের সাথে তার সম্পর্ক নাকি ইদানিং ভালো যাচ্ছিল না। নিশ্চয়ই এই কাজের মাধ্যমে সে থমাসকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এই সব কিছু শুনে মঙ্কসেরও ধারণা হলো নিশ্চয়ই অগাস্টই খুনি। তাই সেই রাতের বেলা তাকে আর না ঘাটিয়ে একেবারে সকালবেলা লোকজনকে সাথে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিল। কিন্তু সকালে ঘটনা সম্পূর্ণ উল্টে যায় যখন সেকেন্ড মেটের ঘরে গিয়েও তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। তাকেও ঠিক ওই আগের 2 জনের মতোই হত্যা করা হয়েছে। উপরন্তু তার ঘরের ফ্লোরে তার 2টো কাটা আঙুল পড়েছিল। ক্যাপ্টেন ও সেকেন্ড মেটের অবর্তমানে থমাসকেই জাহাজের দায়িত্ব দেওয়া হয়। এরই মধ্যে থমাস খুব অদ্ভুত একটা কাজ করে বসল। সে জাহাজের ডেকে খুঁজে পাওয়া হত্যার কাজে ব্যবহৃত কুড়ালটি সমুদ্রে নিক্ষেপ করল। সময়ের সাথে সাথে তার আচরণ আরও বেশি অসংলগ্ন হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই পরবর্তী কার্যবিধি ঠিক করার লক্ষ্যে একটা সভা ডাকা হয়। সেইখানে থমাস একটা খুব অদ্ভুত প্রস্তাব দিয়ে ওঠে। প্রথমত, মৃতদেহগুলো সে সমুদ্রে ফেলে দিতে চায় এবং তাদের গন্তব্যস্থল থেকে সে তার জাহাজটিকে ঠিক অন্যদিকে ঘুরিয়ে, অর্থাৎ তাদের গন্তব্যস্থলটি সে পরিবর্তন করে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গুয়ানাতে নোঙর করতে চায়। তার ধারণা অনুযায়ী ক্যাপ্টেন ও তার স্ত্রীকে হত্যা করেছে সেকেন্ড মেট অগাস্ট এবং এই একই সময় ধস্তাধস্তির ফলে পাওয়া আঘাতের কারণে সে পরবর্তীতে নিজেও মারা যায়। যদিও এইসব প্রস্তাব এবং ধারণা জাহাজের অন্যান্যরা কেউই মেনে নেয়নি, বরং থমাসের বিরুদ্ধে জনরোষ ছড়িয়ে পড়ে। অন্যদিকে জাহাজের সুইডিশ নাবিক জাস্টার ওয়েস্টারবার্গের ওপর অনেকেরই সন্দেহের তীর বিদ্ধ হয়েছে এরই মধ্যে। এমনিতেই তার নিজের সাথে কথা বলার মতো স্কিজোফ্রেনিয়ার লক্ষণ আগে থেকেই ছিল। উপরন্তু হত্যাকাণ্ডের পর তার আচরণে সন্দেহ করার মতোই বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সেই হত্যাকাণ্ডের শিকার মৃতদেহগুলোকে কিন্তু ইনি কাপড়ে মুড়ে সেলাই করেছিল এবং পরবর্তীতে নিজের রক্তমাখা পোশাকগুলো সে সমুদ্রে ফেলে দিয়েছিল। ওয়েস্টারবার্গের
পূর্ব ইতিহাসটাও খুব একটা ভালো ছিল না। এর আগেও নাকি সে কোনো এক ট্রেন ভ্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে সাধারণ মানুষের ওপর গুলি ছুঁড়েছিল। এইসব ঘটনা মুখে মুখে ঘুরে ফিরতে লাগলো জাহাজের যাত্রীদের মধ্যে। জাহাজটির মূল গন্তব্য ছিল আর্জেন্টিনা, কিন্তু তার আগেই এমন একটা ঘটনা ঘটে যায় যার ফলে তারা হ্যালিফ্যাক্স বন্দরে নোঙর ফেলতে বাধ্য হয়। মূলত সভা শেষ হওয়ার পর থেকেই থমাস সবাইকে বলে বেড়াতে থাকে যে জাহাজের এক কর্মচারী চার্লস ব্রাউনের আচরণ নাকি তার কাছে অত্যাধিক সন্দেহজনক এবং অস্বাভাবিক লাগছে। এতে সকলে স্বভাবতই ভয় পেয়ে যায় এবং চার্লিকে আটক করে একটা কেবিনে হাতকড়া পরে রেখে দেওয়া হয়। পরদিন রাতের খাবার দিতে যাওয়া ব্যক্তিকে সেই চার্লি জানায় জাহাজের আরেক কর্মকর্তা জনাথনের সাথে সে দেখা করতে আগ্রহী। জনাথন তার সাথে দেখা করতে আসে। তাকে চার্লি এক ভয়াবহ ঘটনা শোনায়। সে বলে খুনের রাতে চার্লিকে জাহাজেরই হাল নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিল থমাস। সে নাকি চার্লিকে বলেছিল সে ওয়াশরুমে যাচ্ছে। অন্য সহকর্মীকে বাদ দিয়ে তাকেই কেন এই দায়িত্বটা দেওয়া হলো তাই যখন সে ভাবছে, তখনই নাকি চার্লির চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। চার্টরুমের ছোট জানলা দিয়ে সে অনেক কিছুই দেখতে পাচ্ছিল। প্রথমে তার চোখ পড়ে এক চকচকে বস্তুর ওপর। বস্তুটি ছিল একটা নতুন কুড়াল। ওটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ক্যাপ্টেনের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল থমাস। কিছুক্ষণ একটা থামের পেছনে লুকিয়ে থেকে হঠাৎই সে ছুটে যায় ক্যাপ্টেনের দিকে এবং আঘাত করে বসে থাকে। দ্বিতীয় আঘাতটি করে ক্যাপ্টেনের নিথর দেহ তার কেবিনের সাথে থাকা সুইমিং পুলে ফেলে দেয় থমাস। এইদিকে স্বামীকে বাঁচানোর নিষ্ফল চেষ্টা করতে থাকা চিৎকাররত লরা ন্যাশের খুলি প্রচণ্ড আঘাতে ঘুরিয়ে দেয় থমাস। এরই মাঝে সেকেন্ড মেট অগাস্ট দৌড়ে আসায় কুড়াল তুলে এবার তার দিকে ছুটে যায় থমাস। চার্লি মূলত এইটুকুই দেখেছিল। এর পরের ঘটনা মিলিয়ে নিতে মোটেও কষ্ট হয়নি জনাথনের। সকালে হ্যালিফ্যাক্স বন্দরে পৌঁছা মাত্রই সে একটা চিঠিতে সম্পূর্ণ ঘটনা লিখে বন্দরের পুলিশকে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই থমাসকে গ্রেফতার করা হয়। তদন্তে নামে পুলিশ। জানা যায় লেস্টার মংস, অর্থাৎ যিনি প্রথম এই মৃতদেহগুলো আবিষ্কার করেছিলেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তিনি ছিলেন জাহাজের ক্যাপ্টেনের বিশেষ অতিথি। অতিরিক্ত মদ্যপান কমানোর উদ্দেশ্যে ডক্টরের পরামর্শেই তিনি এই সমুদ্র ভ্রমণে এসেছিলেন। যদিও লাভের লাভ তেমন কিছুই হয়নি, কারণ তিনি তার সাথে হুইস্কি, ব্র্যান্ডি এবং প্রায় 60 বোতল বিয়ার নিয়ে গিয়েছিলেন। তদন্তে খুব সহজেই এই সন্দেহের তালিকা থেকে বাদ পড়েন মংস, কারণ ঠান্ডা মাথার এই খুনগুলো করতে যে মেন্টাল হেলথ এবং সাইকোলজিক্যাল অ্যাবিলিটির প্রয়োজন পড়ে তা মংসের মধ্যে ছিল না। এবার বাকি রইল দুজন, ওয়েস্টারবার্গ এবং ব্রাম। ওয়েস্টারবার্গের অদ্ভুত এবং চঞ্চল আচরণ, নির্বিচার ভীতি এবং আচরণগত অস্থিরতা, এই সব কিছুই প্রথম দিকে তাকে সন্দেহের জালে আটকালেও পরবর্তীতে এগুলোর দ্বারাই কিন্তু আদালত তাকে সেই জাল থেকে মুক্ত করে দেয়। পরবর্তীতে সে বরং একজন গুরুত্বপূর্ণ সাক্ষীতে পরিণত হয়ে যায়। এই মামলার শুনানি শুরুর সময়টা ছিল 14 ডিসেম্বর 1896। এক পর্যায়ে ফার্স্ট মেট থমাসের সাথে কাজ করা তার আরও আগের সহকর্মীরা জানায় সে নাকি প্রায় রাগের মাথায় জাহাজের কর্মকর্তা ও কর্মচারীদের গায়ে হাত তুলতে উদ্ধত হতো। এমনকি তাদেরকে খুন করার ইচ্ছে এবং পদ্ধতি পর্যন্ত নাকি সে বর্ণনা করত। সে ইতপূর্বে কয়েকটি জাহাজ থেকে কার্গো চুরি করে বিক্রির মতো ঘটনাও ঘটিয়েছে। মজার ব্যাপার হলো থমাস নিজেই আদালতে দম্ভ ভরে স্বীকার করেছিল যে সে এর আগেও দুটো জাহাজ লুট করেছে। এছাড়াও পরবর্তীতে সে জাহাজের লগবুকের তথ্যেও গরমিল করার চেষ্টা চালায়। তদন্তের এক পর্যায়ে মংস জানায় থমাস নাকি তাকে যাত্রা শুরুর আগে এই সমুদ্র ভ্রমণে যেতে নিষেধ করেছিল এবং মরার ওপর খাড়ার ঘা পড়ল চার্লির সেই দিনের রাত্রে দেখা সেই হত্যাকাণ্ডের কিছু অংশের স্বীকারোক্তি।
এত কিছুর পর থমাসকে খুনি হিসেবে চিহ্নিত করা যেন এক প্রকার অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ালো। এই সকল তথ্য প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে থমাসকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু ভাগ্য তার সহায় ছিল। এর ফলে সে টেকনিক্যাল গ্রাউন্ডে একটা মামলা জিতে যাওয়ার কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর না করে বরং তাকে অ্যাটলান্টায় অপরাধী চরিত্র সংশোধন কারাগারে প্রেরণ করা হয়। হয়তো তাকে সেখানেই আজীবন থাকতে হতো, কিন্তু ঠিক এই সময় তার সেভিয়র রূপে হাজির হন তৎকালীন বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখিকা ম্যারি রবার্টস রাইনহার্ট। তিনি বিশ্বাস করতেন থমাস তার সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার। শুধু তাই নয়, তিনি থমাসের জীবনের এই অংশের উপর ভিত্তি করে রচনা করেন দ্য আফটার হাউস এই উপন্যাসটি, এবং এই উপন্যাসের মাধ্যমে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসনকেও লেখিকা তার নিজের ওই বিশ্বাসের সাথে একমত পোষণ করাতে সক্ষম হন, যার ফলশ্রুতিতে 1919 সালে প্রায় 23 বছর সাজা ভোগ করে মুক্তি লাভ করে থমাস ব্রাম। যদিও মুক্তির পর সে জনগণের সহানুভূতি পেয়েছিল, সবাই হয়তো ততদিনে ভেবেই নিয়েছিল থমাস আসলেই নির্দোষ, আর নয়তো এতদিনে নিশ্চয়ই তার মধ্যে পরিবর্তন চলে এসেছে। এরপর অবশ্য তার বিরুদ্ধে কোনো অভিযোগও আসেনি। 129 বছর আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের আসল দৃশ্যপট হয়তো আর কোনোদিনই আমাদের সামনে খোলাসা হবে না। আপনার কি মনে হয়, আসলেই কি সে নির্দোষ ছিল, নাকি লেখিকা ম্যারি রবার্টসের কল্পনা ও বিবেচনা শক্তি অন্তত এই ক্ষেত্রে তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, নাকি সত্যি সে ছিল নিরপরাধ, যার কপালে জুটেছিল সন্দেহ, ষড়যন্ত্র আর একাকিত্বের যন্ত্রণা? আজ ইতিহাসের পাতায় থমাসের নাম খুনিদের তালিকায় নেই, রয়েছে এক প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু সমুদ্রের ওই নোনা জলে হারিয়ে যাওয়া সেই রাত আজও সাক্ষ্য দেয়, হত্যা শুধুমাত্র ছুরির আঘাতেই হয় না, বরং কখনো কখনো তা হয় সন্দেহ, নীরবতা এবং ভুল রায়ের মাধ্যমেও। এই কেসটির যাবতীয় রেফারেন্স ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আর এই ভিডিও রেফারেন্স বুক হিসেবে আমি ব্যবহার করেছি রজার বোর এবং নিগল বান্ডেল রচিত দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফেমাস মার্ডার্স এই বইটি, যেটার বাংলা অনুবাদ ঐতিহ্য প্রকাশনী থেকে বাংলাদেশে প্রকাশিত হয়েছে। আজ এই পর্যন্তই। এমনই সব রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।